আসসালামু আলাইকুম। আহসান একাডেমির পক্ষ থেকে হার্টের উপর প্রেজেন্টেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এইটা দ্বিতীয় পর্বের প্রেজেন্টেশন। প্রথমে আমরা অবজেক্টিভটা সেট করি। এই পর্বে আমরা স্ট্রাকচার, হার্টের ওয়ালের স্ট্রাকচার নিয়ে ব্যাখ্যা করব এবং কন্ডাক্টিং সিস্টেম ব্যাখ্যা করব ইনশাআল্লাহ, এবং প্রত্যেকটা স্টেজে আমরা ক্লিনিক্যালি কোরিলেট করবার চেষ্টা করব। এখানে যে ছবিটা দেখছেন এটা টোটাল হার্টের একটা ওয়ালের অংশ বিশেষ দেখানো হচ্ছে। এইটার যদি আমরা ডান দিকটা ইনসাইড এবং বাম দিকটা আউটসাইড, আমরা যদি ইনসাইড থেকে আউটসাইডে যাই তাহলে এন্ডোকার্ডিয়াম আছে, মায়োকার্ডিয়াম এবং এপিকার্ডিয়াম আছে। আমরা ঠিক রিভার্স ওয়েতে এখন লেবেলিং করতে চেষ্টা করি। বাহিরে যদি দেখি তাহলে এর কাভারিংস থাকে। হার্টের কাভারিংসটা কিন্তু ওয়ালের অংশ নয়, একটা অংশ ছাড়া। তাহলে কাভারিংসগুলো ওকে কভার করে রাখছে, এবং একেবারে ভিতরের দিকে যেটা আছে সেই লেয়ারটা একেবারে আলাদা করা যায় না। এই অংশটুকুকে ওয়ালের পার্ট হিসেবে কনসিডার করা হয়, এটাকে বলা হয় এপিকার্ডিয়াম। এবং এরপরে থিক লেয়ারটা হচ্ছে মায়োকার্ডিয়াম। এখানে হচ্ছে কার্ডিয়াক মাসল কোষগুলো থাকে, এবং আবারও একটা থিন লেয়ার ভিতরের দিকে থাকে, সেটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এই এন্ডোকার্ডিয়ামটা এক ধরনের এপিথেলিয়াম এবং কানেকটিভ টিস্যু নিয়ে তৈরি হয়। এই সেলগুলোকে বলা হয় এন্ডোথেলিয়াম। আমরা এখন প্রত্যেকটা লেয়ার নিয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা করবার চেষ্টা করব। তাহলে আমরা ভিতরের লেয়ারটাকে পেয়েছি এন্ডোকার্ডিয়াম, এবং দেখেন তারপরে অনেক থিক মায়োকার্ডিয়াম আছে, ডান দিকের ছবিতে দেখা যাচ্ছে। তাহলে এন্ডোকার্ডিয়ামটা বেশ থিন কম্পেয়ার টু আদার পার্ট, এবং এর একেবারে ভিতরের দিকে যে লেয়ারটা আছে এটা একটা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। এইটাকে লাইনিং এপিথেলিয়াম বলা হয়। খুব ফ্ল্যাট সেল থাকে। তার নিচেই যদি আমরা দেখি একটা সাপোর্টিভ কানেকটিভ টিস্যু লেয়ার আছে, যার মধ্যে খুবই স্ক্যাটার্ড অল্প স্মুথ মাসল সেল পাওয়া যায়, এবং তারপরে যে কানেকটিভ টিস্যু আছে রিলেটিভলি থিক এরিয়া, এটাকেই সাব এন্ডোকার্ডিয়াল কানেকটিভ টিস্যু লেয়ার বলা হয়। সুতরাং আপনি যদি এখন কল্পনা চিন্তা করেন তাহলে একেবারে ভিতর দিকে এপিথেলিয়াম আছে, সেটা হলো সিম্পল স্কোয়ামাস এন্ডোথেলিয়াম নাম, তার নিচে কানেকটিভ টিস্যু আছে। মায়োকার্ডিয়াম হচ্ছে সবচেয়ে থিক পার্ট, এবং এটাই মাসল সেলস থাকে। এই মাসল সেলসগুলো একটা আরেকটার মধ্যে পেঁচানো পেঁচানো অবস্থায় থাকে, এবং এই ক্রিস ক্রস ম্যানারে থাকে। এটা হচ্ছে কার্ডিয়াক মাসল সেল দিয়ে তৈরি হয়েছে। এরা স্ট্রায়াটেড, কার্ডিয়াক এবং স্কেলিটাল মাসলগুলো স্ট্রায়াটেড হয়, স্মুথটা নন স্ট্রায়াটেড। তাহলে কার্ডিয়াক মাসলটাও স্ট্রায়াশন পাওয়া যায়। এখন আমরা একটা সেল যদি দেখি, একটা মাসল সেল দেখি, তার চারিদিকে যে থিন কানেকটিভ টিস্যু লেয়ার থাকে তাকে বলা হয় এন্ডোমাইসিয়াম। তাহলে এই এন্ডোমাইসিয়ামগুলো যখন একটা বান্ডিলের আকারে ঘিরে ধরে থাকে, সেই কানেকটিভ টিস্যুটা একটু থিকার হয়, এটাকে বলা হয় পেরিমাইসিয়াম। তাহলে এন্ডোমাইসিয়ামের মধ্যে একটা সেল থাকে, একটা কার্ডিয়াক মাসল সেল থাকে, আর পেরিমাইসিয়ামের মধ্যে একটা বান্ডেল অফ কার্ডিয়াক মাসল সেলস থাকে। এইভাবে আস্তে আস্তে কানেকটিভ টিস্যুগুলো বেশ থিক হতে থাকে, এবং এইটা একটা হার্টের স্কেলিটন তৈরি করে। কারণ হচ্ছে মাসল সেলগুলো সংকুচিত হয়, মাসল সেলের ভিতর দিয়ে ইলেকট্রিক্যাল ইম্পালস যেতে পারে, কিন্তু এই কানেকটিভ টিস্যুর মধ্যে কানেকটিভ টিস্যু কন্ট্রাক্টও করতে পারে না, সংকুচিত হয় না, এবং এর ভিতর দিয়ে ইলেকট্রিক্যাল ইম্পালস যেতেও পারে না। সেই জন্য এরা একটা কাঠামো তৈরি করে, হার্টের ফিক্সড কাঠামো। দেখেন মাসল সেলসের ওরিয়েন্টেশনটা দেখেন, 3D যদি দেখেন তাহলে বিভিন্ন দিকে এই মাসল সেলগুলো ছড়ানো থাকে, এবং এই একটা ফাইব্রাস ম্যাট্রিক্সের মধ্যে এই মাসল সেলগুলো সাজানো থাকে। দেখেন এখানে দেখা যাচ্ছে ভেন্ট্রিকুলার মাসলস গুলো দেখা যাচ্ছে, এবং যে ভালভের যে অ্যারেঞ্জমেন্টটা এক প্লেনে থাকে। সুতরাং এই প্লেন বরাবর একটা কানেকটিভ টিস্যু লেয়ার থাকে, যেটা ভেন্ট্রিকুলার মাসলসকে অ্যাট্রিয়াল মাসলসকে আলাদা করে, এবং এই বিভিন্ন রঙের ডিরেকশনগুলো দেখে বোঝানো হয়েছে কিভাবে মাসল সেলগুলো পেঁচানো থাকে একটা আরেকটার মধ্যে। ফাইব্রাস স্কেলিটনটা খুবই গুরুত্বপূর্ণ হার্টের জন্য, কারণ মাসল সেলগুলো সংকুচিত করে এবং
ইলেকট্রিক্যাল ইম্পালস ক্যারি করতে পারে, কিন্তু কানেকটিভ টিস্যু এই ব্যাপারে একেবারে সে সংকুচিতও করে না, ইলেকট্রিক্যাল ইম্পালসগুলোকেও পাস করতে পারে না। সেজন্য এরা একটা এই স্কেলিটনের মতো হার্টের স্ট্যাটিক জিনিস হয়ে থাকে। এটা আমরা দেখতে পাই সব লেয়ারে, একেবারে ইনার লেয়ার এন্ডোকার্ডিয়াম থেকে এপিকার্ডিয়াম পর্যন্ত পুরাটা ছড়িয়ে থাকে, এবং এটা হচ্ছে দুই সেলের মধ্যবর্তী স্থানটাতে থাকে, বান্ডেল তৈরি করে, এবং যে অরিফিসগুলো আছে, ছিদ্রিগুলো আছে, যেমন অ্যাট্রিওভেন্ট্রিকুলার ওপেনিং, যেমন অ্যাওরটিক ওপেনিং, পালমোনারি ওপেনিং, এই ওপেনিংগুলোর চারিদিকে রিং তৈরি করে। এই রিংগুলো দেখলে একটা আপনার জিওমেট্রিক্যাল প্যাটার্ন বোঝা যায়। এই যে যেমন দেখা যাচ্ছে এখানে এই রিংগুলোর চারিদিকে গোল গোল হয়ে আছে, এবং এই কানেকটিভ টিস্যুটা দেখেন একটা আরেকটার সাথে কন্টিনিউয়াস, ফলে এই পুরো ভেন্ট্রিকুলার মাসলসকে আলাদা করে ফেলে অ্যাট্রিয়াল মাসল থেকে। এবং এর কাজ কি? এমন ধরেন কার্ডিয়াক মাসলসগুলোর ভিতর দিয়ে ইলেকট্রোফিজিওলজিক্যাল ইম্পালসগুলো, ইলেকট্রিক্যাল ইম্পালসটা যেতে পারে, তাহলে ভেন্ট্রিকুলের সব মাসলগুলো যেতে পারছে, কিন্তু ভেন্ট্রিকুল থেকে অ্যাট্রিয়ামে যেতে পারছে না। একটা মাসল থেকে যদি কানেকটিভ টিস্যু সেপারেট করা থাকে, তাহলে শুধু জাংশনাল এরিয়াতে দিতে পারবে, কানেকটিভ টিস্যু ক্রস করে যেতে পারে না। সেই জন্য এরা হচ্ছে একটা ব্যারিয়ার তৈরি করে। এখন অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলের তাহলে ইম্পালসটা যায় কি করে? শুধুমাত্র কন্ডাক্টিং সিস্টেমের একটা অংশ এটাকে ক্রস করে যায়, সুতরাং একটাই মাত্র রাস্তা ইম্পালস অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে যাওয়ার। আমরা কন্ডাক্টিং সিস্টেমের সময় এটা ব্যাখ্যা করব। এই মাসলসগুলোর একটা ফুটিংস লাগে কন্ট্রাকশনের জন্য, তাহলে এই কানেকটিভ টিস্যু ফ্রেমওয়ার্কটা ফুটিংসের মতো কাজ করে। দেখেন ভালভগুলোর চারিদিকে একটা শক্ত রিং হয়েছে, সুতরাং ওই ভালভগুলো যাতে কলাপস করে যেতে পারে না, বা বেশি অরিফিসটা বেশি ডাইলেটেড হয়ে গেলে ভালভগুলো ইনকমপ্লিটেড হয়ে যাবে, তার ফাঁক দিয়ে ব্লাড উল্টো দিকে যাবে। সুতরাং এটা একটা বেশ শক্ত রিং হয়ে দাঁড়িয়ে থাকে, সুতরাং এটা ভালভগুলোর কাস্টগুলো, যে পর্দাগুলো আছে, তাকে সাপোর্ট দেয়। এবার কন্ডাক্টিং সিস্টেম নিয়ে কথা বলি। কন্ডাক্টিং সিস্টেম দেখেন, হার্টের মাসলগুলো কিন্তু ইলেকট্রিক্যাল ইম্পালস কন্ডাক্ট করতে পারে, কিন্তু এর মাসল সেলসের কিছু কিছু মাসল সেল মডিফাইড হয় যে নিজেই ইম্পালসটা তৈরি করতে পারে, ফলে নিজেই কন্ট্রাকশনটা শুরু করতে পারে, এবং ইম্পালস উইথড্র হলে রিল্যাক্স করে। তাহলে এই স্পন্টেনিউটি সব মাসল সেলের নাই, এই স্পেশাল জায়গায় যেটুকুতে আছে এই অংশটুকুকে আমরা কন্ডাক্টিং টিস্যু বলি, এবং এই কন্ডাক্টিং টিস্যুটা কে আমরা পেসমেকার টিস্যু বলে থাকি। আর অ্যাকচুয়ালি এরা ওই কার্ডিয়াক মাসল সেলস, কিন্তু মডিফাইড হয়েছে, পরিবর্তিত হয়ে এরকম হয়েছে। একে যদি আমরা হিস্টোলজিক্যালি দেখি, তাহলে নোডে এক ধরনের সেল পাবো, নোডাল সেল, এবং তার ট্রানজিশনাল জোনে সারফেসের কাছে কিছু ট্রানজিশনাল সেলস পাওয়া যায়, এবং ব্রাঞ্চিং প্যাটার্নের মধ্যে পারকিনজি সেলস পাওয়া যায়। এদের সবারই কিন্তু একটা ইন্টারভেলে ইম্পালস তৈরি করতে পারে রিদমিক্যালি। তাহলে যেমন ধরেন একটা এসএ নোড আছে, তাহলে তার একটা রেট আছে, তার পরবর্তী অংশগুলোর একটা রেটে, যেমন ধরেন কেউ 70 বিট করতে পারছে, 70 বার ইম্পালস তৈরি করতে পারছে 1 মিনিটের মধ্যে, আবার কেউ 60 বার, কেউ 40 বার, কেউ 30 বার। তাহলে এই যে রিদমিসিটি থাকে, যে যতবার পারে সে একটা ইকুয়াল ইন্টারভেলে সেই অতগুলো ইম্পালস জেনারেট করে। তাহলে কন্ডাক্টিং সিস্টেমগুলোর ক্লাসিফিকেশন করি এবার। তাহলে এসএ নোড, এভি নোড। এসএ নোডের পুরো নাম হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার বান্ডেলস। এই বান্ডেলসটা আবার ব্রাঞ্চ হয়, রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ হয়, এবং আলটিমেটলি র্যামিফিকেশন, ব্রাঞ্চিং ছড়িয়ে যায়, অনেক ব্রাঞ্চ হয়। এদেরকে বলা হয় সাব এন্ডোকার্ডিয়াল প্লেক্সাস অফ ভেন্ট্রিকুলার কন্ডাক্টিং সেলস। এদেরকে পারকিনজি সেলসও বলা হয়, পারকিনজি ফাইবারসও বলা হয়। একটা একটা করে আমরা দুটো জিনিস গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে তার অবস্থানটা কোথায় এবং এর কাজ কি। তাহলে আমরা এসএ নোডের এটা হলো শেপটা হচ্ছে ক্রিসেন্টিক মতো, এটা যেখানে সুপিরিয়র ভেনা কাভা ওপেন করে সেই জায়গাটা অ্যাট্রিয়াল ওয়ালের সাথে জাংশনে জাস্ট এন্ডোকার্ডিয়ামের এপিকার্ডিয়ামের নিচেই থাকে।
এটা বাহিরের দিকেরটা হচ্ছে এপিকার্ডিয়াম, তার মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। তাহলে এপিকার্ডিয়ামের জাস্ট নিচেই আমরা এটা পেয়ে থাকি। এবং অ্যাট দ্য জাংশন অফ সুপিরিয়র ভেনা কাভা এবং রাইট অ্যাট্রিয়াম প্রপারে থাকে। আমরা যদি সালকাস টার্মিনালিস বাহিরে দেখি, সেটা ভিতর দিকে হচ্ছে ক্রিস্টা টার্মিনালিস আমরা পড়েছি গ্রস অ্যানাটমির সাথে। এই ক্রিস্টা টার্মিনালিসটা সুপিরিয়র ভেনা কাভার ওখানে যখন যায়, ঠিক সেই জায়গার ডিপেই আমরা এই সাইনোঅ্যাট্রিয়াল নোডটা পাই। তাহলে এসএ নোডটা আমরা বুঝছি যে সুপিরিয়র ভেনা কাভা এবং অ্যাট্রিয়াল ওয়ালের জাংশনে ওই জায়গাতে আপার পার্ট অফ দ্য ক্রিস্টা টার্মিনালিস থাকে। এটা বাহিরের দিকের কাছাকাছি থাকে, মানে এপিকার্ডিয়ামের কাছাকাছি থাকে। এখন আমরা যদি হিস্টোলজিক্যালি ওই জায়গায় টিস্যুটা নেই, তাহলে একটা আর্টারি দেখতে পাই ওর ভিতরে, এটা সেন্ট্রাল আর্টারি বলে। এটা আইডেন্টিফিকেশনে সাহায্য করে থাকে। এসএ নোডের কাজ হচ্ছে পেসমেকারের কাজ করে, কারণ এর ইম্পালস প্রোডাকশন রেট সর্বোচ্চ 70 পার মিনিট ইম্পালস তৈরি করতে পারে। তাহলে ইকুয়াল ইন্টারভেলে 70 বার সে ইলেকট্রিক্যাল ইম্পালস দেয়, সেজন্য এই রেটটায় হার্ট রেট হিসাবে কাজ করে। এই জন্য একে পেসমেকার বলা হয়, কারণ বাকি অংশগুলো 70-এর চেয়ে কম, যেমন 60 বা তার চেয়ে কম হয়, ফলে ওরা নিজেরা আর ইম্পালস দিতে পারে না। এই প্যাসিভভাবে এসএ নোডের ইম্পালসটা ক্যারি করতে থাকে যখন এসএ নোড কাজ করে। কিন্তু এসএ নোডটাকে যদি আপনি নষ্ট হয়ে যায়, তাহলে এভি তখন টেক ওভার করে, যে তখন হার্ট রেট ন্যাচারালি 70 থেকে 60-এ নেমে যায় বা আরও নিচে নেমে যায়। সিম্প্যাথেটিক স্টিমুলেশন দিলে এই রেটটা বেড়ে যায়, সো হার্ট রেটটা বেড়ে যায়। আর প্যারাসিম্প্যাথেটিক তার উল্টো কাজ করে। এখন এভি নোডের পজিশনটা আমরা এটা এসএ নোডের থেকে একটু ছোট হয়, ওভাল মতো শেপ হয়। এটা হচ্ছে ইন্ট্রাঅ্যাট্রিয়াল সেপ্টামের পোস্টেরিয়র ইনফেরিয়র পার্টে থাকে। এটা আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকিয়েছিলাম, ট্রায়াঙ্গেল অফ স্কচ বলা হয়। এই এভি বান্ডেলটা করোনারি সাইনাসের ওপেনিং এর কাছে থাকছে। আমরা এই করোনারি সাইনাসকে বেস ধরে দুটো লাইন টানলে, একটা হচ্ছে কাস্পের দিকে, একটা টেন্ডন অফ টোরাডো বলা হয়, এই দিয়ে যে ট্রায়াঙ্গুলার এরিয়াটা আঁকা যায়, সেটাকে বলা হয় ট্রায়াঙ্গেল অফ কচ। আমরা এটা গ্রস অ্যানাটমির সাথেও ডিসকাস করেছি। এই ট্রায়াঙ্গেল অফ কচের ফ্লোরে থাকে এভি বান্ডেল। এভি নোডের কাজ হচ্ছে, এভি নোড ইম্পালস প্রোডাকশন করতে পারে না, কারণ হচ্ছে এর রেটটা এস এর থেকে কম থাকে সাইনোঅ্যাট্রিয়াল নোডের থেকে। সুতরাং এ শুধু ইম্পালস কন্ডাক্ট করে এভি নোড এভি বান্ডেলে দেয়, যেটা হচ্ছে এর কন্টিনিউশন। এর ইম্পালস রেট অ্যাকচুয়ালি 40 to 60 হয়। সিম্প্যাথেটিক যদি স্টিমুলেশন হয়, তাহলে স্পিড অফ কন্ট্রাকশন বাড়ে, কারণ এর রেটটা বাড়ানোর আগে এসএ নোডের রেট বেড়ে যায়। সুতরাং এ স্পিডটা খালি বাড়িয়ে দিতে পারে, এবং প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে অপোজিট ইফেক্ট। তাহলে আমরা এখন এসএ নোডটা কন্টিনিউ করছে এভি বান্ডেল হিসাবে। এই এভি বান্ডেলই তাহলে এখন ওই যে ফাইব্রাস রিংটা ক্রস করে যায়। এইটাই একমাত্র রাস্তা যেটা দিয়ে এই ইম্পালসটা যেতে পারে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে। তাহলে এই এভি বান্ডেলটা ক্রস করে ফাইব্রাস স্কেলিটন করে ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টামে যায়। ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টামে সামনে পায় মেমব্রেনাস পার্ট। সুতরাং এইটা এভি বান্ডেল মেমব্রেনাস পার্টের ভিতরে ঢোকে এবং মাস্কুলার পার্টে পৌঁছানোর সাথে সাথে দুই ভাগে ভাগ হয়, দুটো বান্ডেলে ভাগ হয়। এদেরকে বলা হয় বান্ডেল। তাহলে এটা বান্ডেল ব্রাঞ্চ। তাহলে ডান এবং বাম, রাইট অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চ হয়, এবং তখন তারা মাস্কুলার পার্টে ঢুকে যায়। ডানেরটা ডান দিকে থাকে ওয়ালে, বাম দিকে থাকে হচ্ছে বাম বান্ডেল ব্রাঞ্চ। তাহলে এই বান্ডেল ব্রাঞ্চ প্রসিড করতে থাকে ডান এবং বাম হিসাবে। এটা প্রসিড করে মাস্কুলার পার্ট অফ দ্য ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টামে এবং এন্ডোকার্ডিয়ামের জাস্ট নিচে থাকে। এরপরে এটা ভাগ হতে থাকে, সেই ভাগটাকে বলা হয় সাব এন্ডোকার্ডিয়াল ব্রাঞ্চিং অথবা পারকেনজি ফাইবার্স। তাহলে এখন আমরা এই টার্মিনেশনটার একটু ভেরিয়েশন আছে। রাইট বান্ডেল ব্রাঞ্চ, যেটা রাইট সাব এন্ডোকার্ডিয়াল ব্রাঞ্চ বা বান্ডেল ব্রাঞ্চ বলি,
এটা একটাই থাকে এবং এ আগাতে থাকে, এই যে ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম যে মাস্কুলার পার্ট, এটা দিয়ে যেতে থাকে এবং তারপরে সে ঢোকে হচ্ছে মডারেটর ব্যান্ডে। আমরা মডারেটর ব্যান্ডও গ্রসে পড়েছি। এটা একটা মাস্কুলার পেকটিনিটি, মাস্কুলার রিজ যা কানেক্ট করে সেপ্টামকে এই অ্যানটেরিয়র প্যাপিলারি মাসলের বেস। সুতরাং এইটা দিয়ে বান্ডেলটা চলে যায় প্যাপিলারি মাসেলের বেজে এবং তারপরে অনেকগুলো ভাগ হতে থাকে। তাহলে এ যাওয়ার পথে ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টামকে ব্রাঞ্চ দেয়, ওই পৌঁছে প্যাপিলারি মাসেলকে ব্রাঞ্চ দেয় এবং এরপরে একেবারে রাইট ভেন্ট্রিকলে ছড়িয়ে যায়। কিন্তু লেফট বান্ডেল ব্রাঞ্চটা একটু অন্যরকম। এ তৈরি হওয়ার সাথে সাথে 5-6টা স্মল ট্র্যাক্টে ভাগ হয়। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি, দেখেন শুরুতেই এটা ভাগ হয়ে গেছে, এখানে 5টা দেখা যাচ্ছে, 6টার মতো ব্রাঞ্চ সাধারণত হয় এবং ছড়িয়ে যেতে থাকে সেপ্টামে, চারিদিকে ছড়িয়ে যায় এবং সেপ্টামে ব্রাঞ্চ দেয়, প্যাপিলারি মাসেলসগুলোতে ব্রাঞ্চ দেয় এবং ওয়ালে ছড়িয়ে যায় পার্কিনজি ব্রাঞ্চ হিসাবে। এখন এই কন্ডাক্টিং সিস্টেমের ক্লিনিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে যে কোনো সময় একটা ব্লক হতে পারে। যেমন ধরেন এসএ নোডের ব্লক হলে এর সঙ্গে সঙ্গে আপনার পেশেন্টের সিমটম হয় যে হার্ট রেট কমে গেল বা কোনো একটা সমস্যা। এভি বান্ডেলে যদি ব্লক হয় তাহলে কন্ডাকশনের প্রবলেম হয়, ইমিডিয়েটলি তার একটা সমস্যা দেখা দেয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই রাইট বান্ডেল ব্রাঞ্চ নিয়ে পেশেন্ট কোনো সিমটম ছাড়াই দীর্ঘ সময় থাকতে পারে। রাইট বান্ডেল ব্রাঞ্চটার ব্লকটাই কমন, এটা ভেন্ট্রিকুলার ওয়ালে থাকছে, সেপ্টামে থাকছে এবং মডারেটর ব্যান্ডে থাকছে। এই জায়গাগুলোতে যে কোনো ধরনের ভাস্কুলার ইনজুরি হলে মানে এটা নষ্ট হয়। পার্টলি যদি নষ্ট হয় তাহলে কন্ট্রাকশন চলে, ভেন্ট্রিকুল একটু দেরিতে কন্ট্রাক্ট করলেও সিমটম হয় না। লেফটের চেয়ে রাইটটা একটু দেরিতে কন্ট্রাক্ট করে। তো সেই জন্য যদি নর্মাল একটা ইসিজি করতে যায় অনেক সময় দেখা যায় যে এই বান্ডেল ব্রাঞ্চ ব্লক। সেই জন্য এজে যত এজ বাড়তে থাকে তত এই রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক পাওয়া যায়। যেমন 80-র উপরে 10 জনে 4 জনেরই বান্ডেল ব্রাঞ্চ ব্লক পাওয়া যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ এই প্রেজেন্টেশনের সঙ্গে